মেঘের ভেলা এই পাড়ায় এসে বিশ্রাম নেয়। আলীকদম সীমান্তে অবস্থিত কামচুমপাড়ার সৌন্দর্য ও ভিন্ন ধারার জীবনযাপন দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় করে দুর্গম এই পাহাড় চূড়ায়। যান্ত্রিক কোলাহল থেকে বহুদূরে এখনও এই পাড়ার মানুষের যাপিত জীবন সহজ ও সরল। নেটওয়ার্কের বাইরে অবস্থিত এই জনপদে এলে মনে হয় যেন সময় থমকে আছে ঊনবিংশ শতাব্দীতে। কামচুমপাড়ার আনাচে কানাচে ঘুরে দেখার পাশাপাশি মেঘের কোলে ঘুমিয়েছি হংসুর টপ পাহাড় চূড়ায়। কখনো মেঘের ভেলায় বসে চা খেয়েছি, আবার কখনো হাত দিয়ে স্পর্শ করেছি শুভ্র তুলার মতো ভেসে যাওয়া মেঘকে। যে পাহাড় সমতলের মানুষকে আনন্দ দেয় এবং মনের খোরাক মেটায়, সেই পাহাড়ের খাড়া ঢাল বেয়ে যারা ফসল ও সার নিয়ে বাড়িতে ফেরেন তাদের কষ্ট ছুঁয়ে দেখার চেষ্টা করেছি। চারপাশে অন্ধকার নেমে আসলে মেঘচূড়াকে মণিদাদা গান আর মন্ত্র দিয়ে জাগিয়ে রেখেছেন মধ্যরাত পর্যন্ত। ওরে ও হালাব মরা আজ ফুলের হরা ফুল বই মুখ কান লাগাইও এতে তুই আর ন জ্বালাইও বমরা এতে তুই আর ন জ্বালাইও। আলীকদমের একদম সীমান্তে নাক্ষৈচরের শুরুতে কামচুমপাড়ার অবস্থান। আমরা যে পাহাড়ে অবস্থান করছি এই পাহাড়কে স্থানীয়রা ডাকে হংসুর টপ নামে, কিন্তু কাগজে কলমে হুংসুট মেঘকুঠির। এই পাহাড়ের নিচেই কামচুমপাড়ার অবস্থান। আমি এই জায়গাটির গুগল লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজ সকালে খাবারের আয়োজন হিসেবে রয়েছে ডিম ভাজা আর মরিচ ভর্তা। একদম ভোরে উঠেই বাজারে মানুষের ব্যস্ততা দেখতে বের হয়ে যাওয়ার কারণে খাওয়ার সময়টুকুও পাইনি। আজ ডিম ভাজা, ভাত আর এই যে মরিচ ভর্তা, পাহাড়ি মরিচ। দাদা কি ভর্তা করলেন এটা? দাদা এটা কই মাছের ভর্তা। কই মাছের ভর্তা? হ্যাঁ দাদা। কেমনে জানলেন? দাদা আপনাদের ভিডিও, ওই যে সুন্দরবনের ভিডিও দেখি তো। বেলায়েত শব্দের যে ভর্তা বানায় সেইটা না? জি দাদা। মামা এটা কি ভর্তা? কই মাছ ভর্তা। নিশান? কই মাছ ভর্তা। কই মাছ মানে আসলে পাহাড়ে তো মাছ নাই, কই মাছ। মানে দাদা ভর্তা কে করছে? সুমন দাদা। সুমন দাদার উপর দিয়ে সব যাচ্ছে। যা হোক, আমরা উপরে ছিলাম। আর ডালও আছে, ডাল, আলু ভর্তা, ডাল, কই মাছ ভর্তা আর হচ্ছে ডিম ভাজা আর ভাত। পাহাড়ে দিনভর মেঘের সাথে সূর্যের লুকোচুরি চলতেই থাকে। সমতলে যখন সবাই গরমে ছটফট করছে, তখন পাহাড়ে সবসময় হিমেল হাওয়া বইছে। এমন পরিবেশে চা খেলে মন্দ হয় না, তাই সঞ্জয় দাদা আমাদের জন্য চা বানাচ্ছেন। দাদা চা হয়েছে? থ্যাংক ইউ দাদা। আপনার চাটা কই দাদা? চা আমি খাবেন না? বর্ষায় মানুষের পাশাপাশি পাহাড়ি পোকারাও নিজেদের খাবার ও বাসস্থান ঠিক করতে ব্যস্ত। এই পোকা ছোটবেলায় পিটুলি গাছের গোড়ায় অনেকবার দেখেছি। শৈশবে দেখা সেই পোকাটাও যেন কত আপন মনে হচ্ছে। ছোটবেলার স্মৃতি আমাদেরকে কত কষ্ট দেয়, তবু কেন যেন বারবার আমরা স্মৃতি রোমন্থন করেই শান্তি পাই। সকালে দফায় দফায় বৃষ্টি হয়েছে, আজ সারাদিনই মেঘলা আকাশ। বর্ষা মানেই মেঘের ভেলা ভেসে যাওয়ার এক অপার্থিব সৌন্দর্য। দিনভর বাতাসে ভেসে যাওয়া সাদা মেঘের দল মাঝে মধ্যেই চারপাশে শুভ্র অন্ধকারে ঘিরে ফেলছে। পাহাড়চূড়া মেঘ দিয়ে স্নাত হয়ে আরো বেশি সজীব ও প্রাণবন্ত হয়ে উঠছে। স্রষ্টার দান করা চোখে সবকিছু যত সুন্দরভাবে দেখা যায়, আর গায়ে হিম হিম অনুভবে যে শান্তি লাগে তা ক্যামেরায় কোনোভাবেই ধারণ করা সম্ভব নয়। এটি শুধুই অনুভবের। একদম চারপাশ মেঘে ঢেকে গেছে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এর নিচ দিয়েই মেঘ যাচ্ছে, এবং এখান থেকে যদি বলি, ওই যে ঘরটি রয়েছে ওই ঘরটি কিন্তু দেখা যাচ্ছে না মেঘে। এখান দিয়ে এই উপর দিয়ে মেঘ যাচ্ছে,
এবং এই পাশটা কিছুটা পরিষ্কার, তামিম আর নিশান যেখানে বসে আছে। আর ঝিঝি পোকা একদম ডাকছে। পাহাড়ে খুব একটা পাখি নেই, কারণ হচ্ছে পাহাড়ে যা পাখি থাকে এখানকার ছোট ছোট বাচ্চাদের হাতে পর্যন্ত ওই যে গুলতি থাকে, ওরা হচ্ছে গুলতি দিয়ে পাখিগুলো মেরে খায়। এই মেঘের ভেতরে দাঁড়িয়ে সত্যি দারুণ লাগছে। সৃষ্টিকর্তা কত দারুণ ভাবে এই পৃথিবী তৈরি করেছেন। এবং বলছিলাম যে এই পাশ দিয়ে মেঘ নেই, এবং বলতে না বলতেই দেখুন এই যে মেঘ যাচ্ছে, আমি কিন্তু মেঘের ভেতরে যাচ্ছি। এই আমাদের নিচে এই যে পাড়াটি রয়েছে, এই পাড়াটি কিন্তু এখন মেঘে ঢেকে গেছে, এবং এই যেখান দিয়ে মেঘ যাচ্ছে দেখুন, এই যে মেঘ যাচ্ছে। আশেপাশের জুম পাহাড়গুলো সবুজ হয়ে উঠতে শুরু করেছে, কয়েকদিনের মধ্যেই আরো বেশি সজীব হয়ে উঠবে। এখনো জুম ঘরগুলো পুরোপুরি প্রস্তুত হয়ে ওঠেনি। ধান বড় হলে জুম থেকে রক্ষণাবেক্ষণ এবং পাহারা দেওয়ার জন্য জুম ঘর আরো বেশি পাকাপোক্ত করে তোলা হবে। আপনারা অনেকে জানতে চেয়েছেন জুম ঘর আসলে কি। এটি এক ধরনের অস্থায়ী ঘর। যারা আমার চরের ভিডিও নিয়মিত দেখেন তাদের কাছে বাউর বাড়ি শব্দটি অনেক চেনা। জুম ঘরগুলো অনেকটাই বাউর বাড়ির মতো। ফসলের জমিতে কাজ করে এই ঘরে বিশ্রাম নেয় এবং জমিতে কাজের জন্য নানা উপকরণ এই ঘরেই সংরক্ষণ করেন। যখন থেকে জুমের কাজের ব্যস্ততা বাড়তে থাকে তখন থেকে শুরু করে একদম ফসল কেটে ঘরে তোলার আগ পর্যন্ত এই ঘরে তারা রাত্রি যাপন করেন। আগত পর্যটকদের কাছ থেকে একদিনের জন্য জনপ্রতি 200 টাকা ভাড়া নেওয়া হয়। সেই সকালেই হাট শেষ হয়ে গেলেও এখনো বাজারে মানুষের আনাগোনা রয়েছে। অনেকেই পাইকারদের কাছ থেকে টাকা নিতে, আবার অনেকের পরিবারের সদস্যরা আলীকদম বাজারে গিয়েছেন বাজার করতে, তাদের জন্য অপেক্ষা করছেন। নিচের দোকানটি হয়ে উঠেছে সকল পাড়ার এক মিলন মেলা। হাতে টাকা আসতেই সবাই চা সিগারেট খাওয়ার পাশাপাশি দুষ্টু পানি খেয়ে সময় কাটাচ্ছে। আপনারা কোন বাজারে গিয়েছিলেন? লেখতং বাজার। অনেক দূরে? দূরে 2 ঘন্টা। এখন কোন বাজারে যাচ্ছেন? আজকে এখন বাসায় যাচ্ছেন? হ্যাঁ। ঠিক আছে। দেখুন এটা কি পরিমাণ ওজন যে আমি এমনি উঁচুই করতে পারছি না, অথচ এটাকে নিয়ে ওনারা, দেখি দাদা একটু তুলে দেন। হ্যাঁ দেখি, অনেক বেশি ওজন। এটাকে নিয়ে প্রায় মাইলের পর মাইল উঁচু নিচু পাহাড় বেয়ে ওনারা আসেন। এটা আমি কিন্তু এইভাবে ধরে রাখলে আমার কাছে মনে হবে আমার ঘাটটা বুঝি ভেঙে ওই পাশে চলে যাবে। অথচ যে পাহাড়ে আমরা উঠতে গেলে দম বের হয়ে যায়, সেই পাহাড়ে ওনারা এটা এভাবে ভারী মালামাল নিয়ে ওঠেন, নামেন। দাদা একটু নামিয়ে দেন। মানে কি পরিমাণ কষ্ট এই পাহাড়ে। ও এটা ভাবাই যায় না, মানে কষ্টটা যে কি পরিমাণ। দাদা কত দূরে যাবেন এখান থেকে? 1 ঘন্টা। 1 ঘন্টা এরকম উঁচু নিচু পাহাড়। আপনাদের অনেক কষ্ট হয় নিশ্চয়ই। অনেক বেশি কষ্ট। আমি দম ছাড়তে পারতেছি না। যাই হোক দাদা, আপনারা অনেক কষ্টে ফসল ফলান, আমাদের সমতলের মানুষের জন্য হলুদ পাঠান, মরিচ পাঠান, তাই না? এখান থেকে আপনাদের পাড়ার নাম কি দাদা? রেঙ্গিও কারবারে পাড়া। রেঙ্গু কারেবারে পাড়া। ঠিক আছে দাদা, শুভকামনা রইল আপনার জন্য। ভালো মতো জান। এটার মধ্যে কি সার? ফার্স্ট, এটা ফার্স্ট। এটার মধ্যে কি? ফার্স্ট ওই যে ধান তো দিচ্ছি না, হ্যাঁ হ্যাঁ, এটা ও ধানের বীজ। ধান ফার্স্ট। সার? হ্যাঁ সার। আচ্ছা আচ্ছা, সার নিয়ে যাচ্ছেন। পাহাড়ের ভাঁজে ভাঁজে কয়েকটি বাড়িঘর নিয়ে এক একটি পাড়া গড়ে উঠেছে। আকাশ থেকে এক পাড়া থেকে অন্য পাড়ার দূরত্ব কাছাকাছি দেখালেও হেঁটে যেতে আমাদের প্রায় 1 দিন লেগে যায়। যারা পাহাড়ে বসবাস করেন তাদের কাছে একদম ডাল ভাত হয়ে গেছে। কয়েক ঘন্টার মধ্যেই তারা ঘুরে চলে আসতে পারেন। সকাল 9টা 9টায়? 9টা 10টার সময়। বিকার হয়েছে। বিকালের দিকে? এই 9টা 10টা। আমরা কখন যাব? আমরা তোমরা সব তো আমি জানি না কি, তোমরা কি সকাল চাইলে ভালো,
তাহলে এখানে 10টার সময় চাইলে ভালো 10টার সময় গেলে ভালো। এখানে এখানে খানা কার কেনা? 10টার পরে এটা কি উপলক্ষে দাদা করবেন? হ্যাঁ এটা কি উপলক্ষে করা হবে? কিছু করাবে না, এতে রান্না করবো, এখানে খাওবে গ্রামের সবাই? সবাই খাবে। এটা মানু না কি, এতে গরু মাংস খায় তো এর সব খাওয়াতে পারে, সবাই খেতে পারে? সবাই খাওয়াতে পারবে। মানে টাকা দিছে কি গ্রামের সবাই? না টাকা প্রচুর না, টাকা কিছু হবে না। না টাকা কি গ্রামের সবাই দিছে? না একজন একজন টাকা দিছে? মুরুংদের তো পাহাড়ি মুরুংদের তো একজন কার বাড়ি টাকা দিছে? কারবারি না, কারবারে নিজে তাহলে নিজের জন্য হ্যাঁ। নিজের জন্য এতে মেলা করতে নিজের জন্য নিজের টাকা, হ্যাঁ। তাহলে সবাই খাবো। তাদের লুলে কাউ পারে, ওখানে দেড় লুলে কাউ পারবে, সবাই কাউ পারবে, তাহলে একজন টাকা কোনা হবে, তাহলে এরা বিদা দাবি কিছু হবে না, সবাই কাউ পারবে। এটা মেলা এটা ধর্মক মেলা। ধর্মমেলা একজন সব খাবে। একজন এগুলোর ওজন কেমন আছে দাদা? না এটা 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 মেলা করব। এটা হলো আর আমি বলছে এটা পুরুত একটা বাসা নিলে পাশে, তাহলে এখানে ধর্ম কুরুলের ধর্ম করব, এটা আছে বলে এর মরুংত পিস্তাবতে ধর্ম আছে, এই জন্য এটাকে এখন মরফুয়া একটা পাইছে, এখন এ কুর চড়াইব, এটা মেলা করব। আচ্ছা এটা একটা পূজার মতো। সবাইকে খাবো। আচ্ছা এর একজন কোনা হবে না, কিছু কোনা এই যে এটা একজন কোনা হবে। ঠিক আছে বুঝতে পারছি। পা- আচ্ছা আমরা কালকে যাব দেখতে, হ্যাঁ? সবাই ভালো, ঠিক আছে হাত ধরেন। ঠিক আছে। ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ। এটার ওজন কেমন দাদা দেখে একটু নেওয়া যাবে? ভালো দেখি তো ওজন কেমন। এটা মরুং ওরে বাবারে, ও মানো পারেবো। এটা হালকা আছে, হ্যাঁ। এটা মরুং এটা কত করিতে পাহাড়েতে কত করিত অনেক তো ওজন। দাদা এটা নিয়ে গেলে প্রতিদিন কত দিবেন? 200 টাকা দিবেন আমাকে? 200 টাকা না, টাকা ন লাগে, এখন তো লাখ করে হবে। টাকা দিবেন না? না টাকা লাগবে না, না আমাকে টাকা দিবেন এটা নিয়ে দিলে? না টাকা নড়িব, টাকা কুচি পাই নাই, তাহলে তোমাকে একজন পরে তোমার বিপদ হলে আমি চেষ্টা করা হবে। আচ্ছা বিপদ হলে উদ্ধার করবেন, কিন্তু টাকা দিতে পারবেন না। এটা মরুং নিয়ম আছে। আমি একটু হেঁটে দেখি। সুন্দর। তোমরা তো এটা সর মানুষ তো এটা ফার্ম তুমি চাইলে অনেক কষ্ট হবে। আমার কষ্ট হবে না? কষ্ট হবে, তখন আমি ফার্মন ডরে হবে। এটা আচ্ছা কষ্ট দেয়া যাবে না শহরের মানুষকে। ঠিক আছে। আচ্ছা আপনি নেন, ধরেন। আমি উঠাই দিচ্ছি। ঠিক আছে কালকে পাড়ায় যাব দাদা। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। এই তো আমি সরো। দাদা এটা কি সুপারি গাছ? সুপারি গাছ কি রোপণ করবেন? রুইবেন না? আর কে আছে? এই যে আমাদের কারবারি দাদা আলী কদম গেছিলেন কালকে আপনার গ্রামে উৎসব। আমরা কালকে কখন যাব দাদা? মন আমরা কি সকালে যাব না বিকালে যাব? তুই মন না কখন যাব? না না আমি বলতেছি কালকে অনুষ্ঠানটা কখন আপনাদের? কালকে শুরু হবে অনুষ্ঠান। সকালে না বিকালে? বিকালে। বিকালে। তাহলে আমরা এখানে সকাল সকাল রওনা দেব। যাই হোক এই যে কারবারি দাদার সাথে দেখা হয়ে গেছে। কালকে আসবেন। আপনি আলী কদম গেছিলেন না? কি কিনলেন? এই গাছপালা। ও এগুলো ওনারা রুইবেন অর্থাৎ পুঁতবেন মাটিতে। তেঁতুল গাছ, তারপরে হচ্ছে যে এখানে সুপারি গাছ। পাহাড়ে সুপারি হয় দাদা ভালো? খাবার পাই আগে থেকে রয়েছে একটা, হ্যাঁ তখন খাবার পাই। কি হয়েছে আগে আগে থেকে একটা রয়েছে, আগে একটা বড় করছে না? বড় করছে যে জন্য তখন সেটা সুপারি খায় এখন। সুপারি খাই এখন। আচ্ছা, দাম ও খা ডাব এবং আমরা দেখুন এই যে ওরা যাচ্ছে না, এবং এই যার কিন্তু এটা মেঘের ভেতর দিয়ে যাচ্ছে। এই যে মেঘ যাচ্ছে তাই না দাদা? আচ্ছা রাস্তা দাদা আপনাদের পাড়ার নাম কি? রিও পাড়া। রিও পাড়া। ওইখানে একটা খুম আছে, খুমের নাম কি? খুমে খামি খাল। খামি খাল। আচ্ছা ঠিক আছে তাহলে যান। আর এখানে অনেক দূর এখানে নিচ দিয়ে মেঘ যাচ্ছে। আচ্ছা আপনাদের পাড়ায় মেঘ আছে? আসে দাদা। ঠিক আছে। মূলত সকালবেলায় যখন এই বাজারে আসছিলেন ওনারা, তখনই এইখানকার একটা ছেলে নাম হচ্ছে পিং ওয়াং, পিং
ওয়াই সম্ভবত নাম, PY। ও আমাদেরকে দাওয়াত দিয়েছে যে দাদা আমাদের গ্রামে কালকে আসবেন, কালকে হচ্ছে আমাদের গ্রামে একটা উৎসব আছে, সেখানে হচ্ছে গরু তারা কাটবেন তাদের ধর্ম অনুসারে। আমরা হচ্ছে যে সেটা খাবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা উৎসব, পাহাড়ে আসছি, পাহাড়ের সংস্কৃতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি নিজেও বারবার দেখছি যে মুরো, যে ত্রিপুরা, তারপর নানা যে আদিবাসী সম্পর্কে আমরা ছোটোবেলায় বই খাতায় পড়েছি, তাদের যে কৃষ্টি কালচার, সেটা কিন্তু সরাসরি বই এক ধরনের পড়া আর সরাসরি দেখার মধ্যে একটা অন্যরকম যে একটা শান্তি প্রশান্তি যাই বলো না কেন রয়েছে। সেটা হচ্ছে যে কালকে হয়তো ভিন্ন একটা সংস্কৃতি দেখার আমাদের ভাগ্য হবে, এবং যারা সাথে থাকবেন তারা নিশ্চয়ই উপভোগ করবেন যে আগামীকাল কী সংস্কৃতি আমরা দেখতে যাচ্ছি। এই আপনি কোত্থেকে আসলেন? আপনাকে চেনা চেনা লাগে। আমি হচ্ছে আপনাদের গাইড। গাইড? জি। আপনার নাম কি? মণি তনসঙ্গা। মণি তঞ্চঙ্গা। জি। আপনি কি চোর নাকি? না না, আমি চোর না, আমি চোর না, বাটপারও না। এর আগে হাজিরামপাড়া থেকে মুরগি চুরি করেছিল কে? আমি একবারও চুরি করি নাই বড় ভাই। বড় ভাই? বড় কে আপনি না আমি? আপনি? আপনি আমার বড় ভাই মণি তঞ্চঙ্গা না? জি। আচ্ছা দাদা, এই আমাদের জন্য পানি নিয়ে আসলেন দাদারা। আমরা আসছিলাম ওই পাশ দিয়ে, ওরা উল্টো পাশ দিয়ে আসলেন। দাদা গামছার মধ্যে কি দাদা? বাট। ভাত? জি। কিভাবে সম্ভব? এতে কেলা পাতা দিয়ে আর মশানো করে নিয়ে আসি। ও ওই জুম করে যে আপনি নিয়েছিলেন, হ্যাঁ। ভাত রান্না করে কলার পাতা নিয়ে আসছে। হ্যাঁ। গরম থাকবে তো? গরম আছে। আচ্ছা আচ্ছা। দাদা কি রান্না হচ্ছে আজ? খেলা মুসা। খেলা মুসা না কলার মুচা? কলার মুসা। কলার মুচা। টাটকা আছে তো? হুম। আমি ছোটবেলায় যে মার কাছে বসে থাকতাম চুলের উপর, চুলার উপর বসে থাকতে থাকতে আমার পায়ের পশমগুলো পুড়ে গেছিল, একেবারে কোনো পায়ে পশমই ছিল না। এখন বাচ্চাদের কত কিছু খেলনা সামগ্রী, অথচ এই খেলনা যে মুচার যে অংশ, এটাও কিন্তু আমরা ছোটবেলায় খেলতাম। এটা নৌকা বানাতাম, ভাসিয়ে দিতাম, এবং আমাদের সময়ে এক ধরনের নৌকা পাওয়া যেত ঠিক এমনই টিনের, এখানে হচ্ছে যে কেরোসিনের তেল দিলে বেশ ফটফট ফটফট করে শব্দ হতো এবং চলতো। সেটা এখন আর দেখি না, অনেক কাল হলো সেটা দেখি না। এবং এই যে মাছি যেটাই বলি না কেন, আরেকটা বের হয়ে গেছে, এটা নিশানকে দেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমনভাবে সব কিছু সৃষ্টি করেছেন, এই ফুলটাতে এইভাবে সৃষ্টি করতে পারতেন। এখানে একটু মধু দিয়ে দিয়েছেন, যাতে হচ্ছে এই মধুটা যখন মৌমাছি খেতে আসবে, এই যে নিচের যে মধুটুক রয়েছে, এই মধুটুক খেতে আসবে, এবং এখানে হচ্ছে প্রজাপতি মৌমাছির গায়ে এইটার যে পরাগ রয়েছে, এই পরাগটা গায়ে লেগে যাবে, আর একটার উপরে যখন যে দাঁড়াবে তখন হচ্ছে লেগে, তখন একটা কলা পরিপুষ্ট হবে। অর্থাৎ তার যে সৃষ্টি, তার সৃষ্টির যে রহস্য, এটা ভেদ করা শুধু মানুষ হিসেবে দুনিয়ায় জন্ম নিয়ে এটা শুধু দেখতে হবে আর তার প্রশংসা করতে হবে। এছাড়া এই সৃষ্টির ভেদ আমরা কোনোদিনও কল্পনাও করতে পারবো না। এই যে মধু, দারুণ। একদম সাদা মেঘ আমাদের একদম হাতের কাছে, মনে হচ্ছে যে একদম হাত দিয়ে ছুঁতে পারবো। কি যে দারুণ লাগছে। এই বর্ষার সময় বান্দরবন কিন্তু ঘুরে যেতে পারেন, এবং ঘুরতে আসলে এমন সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সঞ্জয় দাদা এদিকে আসুন। আর আপনাদের আমি বলি, গত বছরও কিন্তু আমার গাইড হিসেবে ছিলেন সঞ্জয় দাদা, এবছরও সঞ্জয় দাদার কাছে আসতে পারেন। সঞ্জয় দাদা আপনাদেরকে একদম শতভাগ নিরাপত্তার সাথে, বিশ্বস্ততার সাথে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবেন। এই মানুষটির উপরে আমি একদম অন্ধভাবে বিশ্বাস করি। তিনি গত বছর আমাকে হাজিরামপাড়া, তারপর ওপাশে পালক খেয়ান, থানকোয়েন ঝর্ণা ঘুরিয়ে দেখিয়েছিলেন, র্যাম্বুকপাড়া, ম্যানিকপাড়াতে ঘুরিয়ে দেখিয়েছিলেন। এবছর তিনি এনেছেন অন্য পাশে। আর এখানে এসে দাদাকে কিন্তু সবসময় আপনারা ফোন নাম্বারে পাবেন না, কারণ দাদাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে হবে। যখন দাদা ইন্টারনেটে আসবে তখনই আপনাদেরকে রিপ্লাই দেবে। এই যে আমার দাদাও একটা জার্সি গায়ে দিয়েছে, আমিও একটা জার্সি গায়ে দিয়েছি। এই জার্সিটি আমাকে পাঠিয়েছেন হচ্ছে আমাদের নীরব ভাই। এই সব থেকে আপনারা এমন জার্সি পাবেন। আর এই মেঘ যখন এই জার্সির উপরে আসে,
তখন হচ্ছে মেঘটাকে অনুভব করা যায়, খালি গায়ে যেমন মেঘকে অনুভব করা যায় ঠিক তেমন। আর দাদার কথা তো বললামই, আপনারা এই বর্ষার সময় দাদার সাথে যোগাযোগ করলে আর একজনকে যদি চান আপনাদের বাড়ি মালামাল থাকে, আসেন আমার কাছে। আমার এই যে মন্ত্র পড়ার যে দাদা, আপনি যত ক্লান্তি নিয়ে আসুন না কেন, যখন আপনার মনটা ভালো হয়ে উঠবে তখন কিন্তু সবকিছু ভালো হয়ে যাবে। আর দাদা যখনই যাবে আপনার ধরেন যে একটু ভারী মালামাল হলো, দাদার কাঁধে তুলে দিলে দাদা নিয়ে যাবে এবং একটু উপরে উঠে দাদা একটা মন্ত্র শোনাবে। দাদা মন্ত্রটা কি? ওই রেগুলার মন্ত্রটা কি শোনান। মাঙা সাঙা বৈদ্য বাইগুণের মন্ত্র কিছু নাই, না জানা মনে না জানা নয়, পারাইলে বুঝে মইতাং না ওং চাহা পোয়া। ও এটার কালার টিকে যাবে, এই তো? ঠিক আছে দাদা, থ্যাংক ইউ, ওয়েলকাম, থ্যাংক ইউ, ওয়েলকাম, থ্যাংক ইউ, ওয়েলকাম। গতকাল ভাগ্নে তামিম অনেকবার চেষ্টা করেও জাম গাছে উঠতে পারেনি, তাই আজ একটা মুয়ের ব্যবস্থা করেছি। পাহাড়ে আসার পর থেকে আলু ভর্তার ডাল আর ভাত ছাড়া কিছুই খেতে পারছি না, তাই মাংসহীন এই জামও অনেক বেশি সুস্বাদু লাগছে। পাকা জামে পাক্কা সময় খাই উঠে রঙিন করে মুখ না? রঙিন করে মুখ। এটা পড়ছিলেন না ছোটবেলায়? ছোটবেলা পড়ছি। আপনারা কি আলী কদম গিয়েছিলেন? আরেকটু দেখো হ্যাঁ, যত মিশাই দেবা ততই মই ভাঙার রিস্ক কম থাকবে। আরো এটা একজন ধরে ফেলো, তারপর একজন উঠ। সাবধানে কিন্তু পারবা মামা? এখন পারবা? আমরা এখন চলে যাব, তার আপনাদেরকে হেল্প করার জন্য এখানে একটু অপেক্ষা করতে পারি। আচ্ছা আচ্ছা, তাহলে উঠেন যান। থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ। তামিম নেমে যাও। আপনারাও জাম নিয়ে যান, খেতে খেতে যাবেন নাকি? হেঁটে যাবে দাদা, আমরা পারে তো দূরে তো, মানে আর এখন 1 ঘন্টা যেতে হবে। 1 ঘন্টা? হ্যাঁ, তুমি পারো না, আজকে দাদা উঠে যাচ্ছে। দাদা আপনার নাম কি? কিনলাই কিনলাই। আপনি কি এই জুতা পায়ে দিয়ে উঠে যাবেন গাছে? আপনি নেবেন না? না, ভালো ভালো লাগে না খাইতে। খাইতে ভালো লাগে না। নিয়ে যান দাদা। না না, আমি দূর থেকে যাব। কেটে কেটে যাবেন? আপনারা এখানে ভালো মতো খেতে পারবেন? না না, পারবো আমি, পারবো, আপনি নিয়ে যান। আমরা না, এটা নিয়ে এটা নিয়ে এটা না না, বড়টা নেন, বড়টা নেন আপনি। না না, এটা বিষয় হয়েছে খাইতে পারবেন না আপনারা, 3 জন। তাহলে এটা নেন। না, এটা হবে না এটা নেন, এটাও নেন। আমি নিতে পারছি না, তখন আমি তো দূরে চলে যাবো, তো এই কারণে আপনার সাথে যারা ছিল ওনাকে চলে গেছে, এরা চলে গেছে। একা একা যেতে হবে এখন। যে কষ্ট করলেন এত আমাদের জন্য। না না, সমস্যা নেই, আপনাদেরকে হেল্প করার জন্য কোনো প্রবলেম নেই। কত ভালো মানুষ, অথচ আমরা পাহাড় সমতল থেকে পাহাড়ে আসে ভয় পাই। আমাকে ফ্যামিলি রিকোয়েস্ট পাঠিয়ে। এখান দিয়ে মালামাল নিয়ে যাচ্ছিলেন, ওনার সাথে আরো 2 জন ছিল। এখান থেকে প্রায় 1 ঘন্টা ট্রেকিং পথ, যে পথ আমাদের যেতে আমাদের কিন্তু 2 থেকে 3 ঘন্টা লাগবে। অথচ তামিম গাছে উঠছে, উনি বলছে কি আপনাদের কি সাহায্য করতে হবে? আমি বারবার বুঝতে পারছিলাম না যে কি বলতেছে। পরবর্তীতে একটা পর্যায়ে উনি খুব দেখলাম আগ্রহী আমাদেরকে সাহায্য করতে, কাছে উঠলেন, এই জামগুলো ফিরে দিলেন এবং বিশ্বাস করুন আপনারা তো দেখলেনি, কোনো জাম নিতেই যাচ্ছে না। মানে আমি ভাবছি হয়তো উনি কিছু নেবে, আমাদেরকে কিছু দেবে, মইটা সহজ হয়েছে। আমরা সমতলের মানুষ যে পরিমাণ আর কি ভাবি, কিন্তু শুধুমাত্র হেল্প করার জন্য সঙ্গীর সাথে সবাইকে ছেড়ে দিয়ে একা একা গেলেন এবং কষ্ট করে এই ফলগুলো পেরে দিয়ে গেলেন। এবং দেখুন কত সুন্দর, একদম রসালো ফলগুলো, এবং এত বেশি মিষ্টি। ওই যে দেখুন আরেকজন একটা গালে দিচ্ছে, একটা বের করছে, একটা গালে দিচ্ছে, একটা বের করছে। অনেক মিষ্টি আর অনেক রসালো। আর ছোট ছোট তো, একসাথে 10-15টা ঢুকাই দেওয়া যাবে মুখের মধ্যে। এরকম জাম আমি কোনোদিন খাইনি আসলে। আস্তে আস্তে আস্তে, বেশি ফেলা যাবে না। দাদা মন্ত্রটা
গলা আটকে গেছে নাকি দাদা? গলা আটকানো একটা মন্ত্র দেন দাদা, গলা ছুটানোর। আমার গলা আটকে গেছে দাদা, একটা মন্ত্র। খুলে দিল খুলে দিল জলময় তকলবা কমলে মলম কি হইল অনেক কষ্ট করে কয়েকটি কলার মোচা ম্যানেজ করা সম্ভব হয়েছে। এগুলো সিদ্ধ করে ভালো করে তেল মেখে সঞ্জয় দাদা ভর্তা বানাচ্ছেন। পাহাড়ে জন্ম নেওয়া অধিকাংশ গাছের ফল ও পাতা বিষাক্ত, তাই যা কিছু চেনা জানার মধ্যে পাওয়া যায় সেটাকে চেটে পুটে খেতে হয়। আরে মেঘে তো এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না। কি ছিল জানেন ডায়লগটা? আরে মেঘ রে মামা, সেই মেঘ না, কিচ্ছু দেখা যাচ্ছে না মেঘে। ওরে ও হালাব মরা আজ ফুলের হরা ফুল বই মুখ কান লাগাইও এতে তুই আর ন জ্বালাইও বমরা এতে তুই আর ন জ্বালাইও 12 বছর হইলে নারী হয় যুবতী বন্ধুরা ভাইলে গইত চাই ফিরিতি এ সময় আর ন জ্বালাইও এতে তুই আর ন জ্বালাইও বমরা এ সময় আর ন জ্বালাইও অহাইলা হন জিনিক তুয়াইলে লাংন ভাই সরি কেন সরি কেন দাদা? বলে গেছি দাদা আচ্ছা তাহলে ওইটাই গান, মধু হই হই। মধু হই হই আরে বিষ হাবাইলা মধু হই হই আরে বিষ হাবাইলা হিন্দুস্তান ভাই ভালোবাসা মূল্য নদিলা এন গরি খেন ভুল বুঝিলা আরে এন গরি খেন ভুল বুঝিলা মন হারনি ভালোবাসা দাম নদিলা থ্যাংক ইউ, ওয়েলকাম থ্যাংক ইউ। ওয়েলকাম মন্ত্রটা দাদা, হ্যাঁ মন্ত্রটা একটু। সাইনা পিঠা সাং 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 সুমি সাগ গিল একবারে নফালিলে লারে লারে গিল সাপ ও নতুন মন্ত্র। এবার একটা আদিবাসী ভাষা একটা গান গান। আদিবাসী গান হ্যাঁ, আদিবাসী গান কি গান বলবো আমি তো জানি না, একটা বিরহের গান ও দাও। লক্ষ্মী বন থুইলাবা দুবে রঙে ননায়া ডাগ তুমি গম্পাং মুই তুয়ে বানা ও ও মন কষালে গুয়ে মতুন তুই দেখিলে মন কষালে গুয়ে মতুন তুই দেখিলে মপানা জুয়াই যায় তকরানি শুনিলে গাই গাই গই মনান তাবার নসাই দেখিলে বই মতুন পুয়ান সপরাই গো পুয়ান সপরাই হলো কি বই থুইলাবা দুবেরং ননায়া ডাগো তুমি গম্পা মুই তুয়ে বানা ও ও থ্যাংক ইউ। ওয়েলকাম আপনাকে চেনা চেনা লাগে। আপনাদের গাই আপনি কে দাদা? মনি আপনাকে চেনা চেনা লাগে। আপনার আমার বড় ভাই আমরা যে পাহাড় চূড়ায় অবস্থান করছি এখানে কিভাবে আসবেন সেটা জানতে চেয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছেন।
এই হাটটি বসে প্রতি শনিবারে। এই হাটের ব্যস্ততা এবং মেঘের খেলা দেখতে হলে আগের দিন হংসট্টুপ মেঘ কুটিরে অথবা নিচের কাঞ্চুমপাড়ায় এসে থাকতে হবে। কাগজে কলমে এটিকে রিসোর্ট লেখা থাকলেও এটি আসলে তেমন নয়। এখানে একটি মাত্র ঘর রয়েছে, অনেকে গ্রুপ ধরে এসে না বুঝেই ৩৫০০ টাকা দিয়ে রিজার্ভ করে নেন। আপনারা যখন আসবেন জনপ্রতি মাত্র ২০০ টাকা ভাড়া দিয়ে এই ঘরে উঠে যেতে পারবেন। আলীকদম থেকে যখন গাইড নেবেন হংসট্টুপ পাহাড়ের কথা বললেই আপনাকে নিয়ে আসবে। এই পাহাড়ের নিচে যে পাড়াটির অবস্থান সেটি মূলত কাঞ্চুমপাড়া। আমরা যে ঘরটি ভাড়া নিয়েছি এই জায়গার ম্যানেজারের বাড়ি ওই পাড়াতে। তার আমন্ত্রণেই মূলত আমরা কাঞ্চুমপাড়াতে যাচ্ছি। যাওয়ার আগে যেহেতু একটু সুযোগ পেলাম তাই বাচ্চাদের জন্য বিস্কিট চকলেট কিনে নিয়ে যাচ্ছি। আর প্রতিটি পাড়ার জন্য আমাদের ১ প্যাকেট করে ওষুধ তো রয়েছেই। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, নির্মাণাধীন এই রাস্তার উপর দিয়ে যখন আমরা যাচ্ছি তখন আমাদের জুতো একদম কাদায় আঁকড়ে ধরছে। বর্ষায় অনেকটাই কাজ বন্ধ, আবার শীতকাল হলে শুরু হবে। এখান দিয়ে রাস্তা হয়ে গেলে অনেকগুলো পাড়াও যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, ওই রাস্তাটা এরকম ছিল না, এত ঢালু ছিল। এটা বেশি ঢালু হবে তাই না দাদা? যেটাতে আসছি এটা কি নারী না পুরুষ দাদা? পুরুষ। এটা থামতে বলেন তো, কথা বলি। এটা থামতে বলেন তো দাদা। দাদা, ও দাদা, কেমন আছেন? দাদা, বর্ষায় কি রাস্তা কাজ চলবে না বন্ধ থাকবে? বর্ষায় বন্ধ, এই তো আস্তে আস্তে এইসব জায়গায় বিদ্যুৎ চলে আসবে তাই না? মেঘের উপরে চলে আসছি আমরা। প্রতিটি পাড়ার সামনেই এভাবে বেড়া দিয়ে রাখা হয় এবং একটি গেট থাকে। এখানে যেসব প্রাণী তারা পালন করেন সেগুলো তো বাড়িতেই থাকে, এর বাইরে বন্য কোনো প্রাণী যাতে গ্রামে না ঢুকতে পারে এই জন্যই হচ্ছে এমন গেট দেয়া থাকে। এই বাড়ির জানালা দিয়ে পুরো পাড়াটি দেখতে পাচ্ছি। অদ্ভুত সুন্দর এই গ্রামটি। মাত্র কয়েকটি বাড়িঘর নিয়ে গঠিত এই পাড়ায় মুরো জনগোষ্ঠীর মানুষের বসবাস। দিনের বেলায়ও এখন প্রায় পাড়াগুলো একদম শুনশান নীরব, শুধুমাত্র শিশুরাই অবস্থান করছে। সন্ধ্যার পরে কাজ থেকে ফিরলেও এই পাড়াগুলো একদম নীরবই থাকে। পরিশ্রান্ত মানুষ মুখে কয়েক দানা ভাত পুরেই আবার ঘুমিয়ে পড়েন। কি দারুণ একটি ঘর, এবং এই ঘরের নিচেই হচ্ছে কাঠ সংরক্ষণ করা, জ্বালানি হিসেবে ব্যবহার করেন। বৃষ্টি বেশিরভাগ সময় ও পাশ থেকে আসে, এজন্য এই পাশের কাঠগুলো ভিজে না। এবং দেয়ালে কিন্তু এই ঝুড়িগুলো ঝুলানো রয়েছে, ঝুড়ির মধ্যে কৃষি নানা যন্ত্রপাতি রাখেন। এই মুড়োপাড়াগুলোর যে ঐতিহ্য, এখানে অনেকগুলো শূকর শুয়ে আছে, গরু আছে, অনেক কিছু। এবং ওখানে একটি কমলা লেবুর গাছ রয়েছে। এই কমলা লেবুগুলো যখন পাকে তখন আবার ওনারা এইখানে যে বাজারটি রয়েছে সেই বাজারে নিয়ে বিক্রি করেন। আমি ভেবেছিলাম এই ঝুড়িগুলোতে হয়তো কৃষি পণ্য রাখেন। দেখুন এখানে হচ্ছে মুরগি খেয়ে ওমে বসানো হয়েছে, এখানে ডিম নিয়ে মুরগি তা দিচ্ছে। দারুণ একটা পদ্ধতি। এই ফলটা কি খাওয়া যায়? এই যে গাছে যেটা ধরছে, এটা কি ফল? গরগসিয়া বলে। গরগসিয়া? টক না? গাছে উঠতে পারবেন? দেখি পারি কিনা। আচ্ছা। পাহাড়ের এই যাত্রায় মন্ত্রের মতো আমাদেরকে মুগ্ধ করে রেখেছেন মণিদাতা। দেখতে যুবক মনে হলেও বয়স ৪০ পেরিয়েছে কয়েক বছর আগেই। তবু তার এনার্জির কাছে আমরা সবাই হার মেনে যাই। এটা গরগসিয়া না দাদা, এটা কি? আর অন্য ধরনের ফল এটা। কয়েকটা পারে দেখ, খালি মরে যাবো না তো? না, এটা খাওয়া যাবে না দাদা। খাওয়া যাবে না? এটা কি ফল জানি না দাদা। গরগসিয়া? তাহলে খাইতে পারলাম না। গরগসিয়া
ফুটকে যদি যদি খায় হ্যাঁ, খাওয়াবো দাদা। এই ফলটা নাকি খাওয়া যায় না, এত আশা করলাম আমরা। হ্যাঁ? খাই না। পরে পাগল হয়ে যাবা তো। এটা কি দাদা? দানা। এটা কি খাওয়া যাবে? এই যে বীজ খাওয়া যাবে না দাদা, এটা এই যে লাল লাল বীজ। এই পাড়াতে মোটামুটি অনেক ফলজ বৃক্ষ রয়েছে। বর্ষার এই সময় গাছে গাছে ঝুলছে পাকা টয়ে ফল। আমার ভাগ্নে তামিম ও মনিদাদা অনেক চেষ্টা ও পন্দি আটল খাওয়ার জন্য। অবশেষে দুজনই না পেরে সমস্বরে বলে উঠল ডয়ে ফল টক। ইস, খাওয়া নাকি? মেন্থক পাড়া থেকে দিদি যে মরিচ দিয়েছিলেন তা দিয়েই এখন আমরা চলছি। এখনো জুমের নতুন মরিচ উঠেনি। গত বছরের পুরনো গাছে যে মরিচ ধরেছে তা দিয়েই সবাইকে চলতে হচ্ছে। আজ আমাদের খাবারের আয়োজনে ডাল আলু ভর্তার পাশাপাশি যুক্ত হয়েছে মিষ্টি কুমড়ার শাক। গত সফরে সঞ্জয় দাদাকেই একা হাতে সবকিছু করতে হয়েছে। এবছর সুমন দাদা যুক্ত হওয়াতে কিছুটা সময় বিশ্রাম নিতে পারছেন। এই বাড়ির লোকজন কই গেছে দাদা? বাড়ির লোকজন বাজারে গেছে একটু। মারবে না তো? হ্যাঁ, মারবে না তো? না মারবে কেন, এটা তো বলে আসছে। বলে আসছে না? আর উপরে হচ্ছে এই পাত্রগুলো আবার উপর দিকে নিচে দিকে নামায় রাখে না? এটা হচ্ছে যাতে ওই আপনার শুকায় যায়, ওখানে যাতে ভিজে থাকা অবস্থায় একটা গন্ধ থাকে, আচ্ছা আচ্ছা। ওটা যাতে ওই গন্ধটা যাতে সরে যায় আর কি। শুকনো মরিচ দিবেন সাথে না? হ্যাঁ, শুকনো মরিচ দিব। ওরে ঝাল এই মরিচে না দাদা? একটা দুটা মরিচ আমার জন্য ভেজে রাখেন দাদা। হ্যাঁ ঠিক আছে। এখানে হচ্ছে বাচ্চাদেরকে দোল খাওয়ানো হয়। দাদা এটার নাম কি দাদা? বলা শাক, বলা চাক। এটার পাতা কেমন দেখতে? হলুদের পাতা মতো। পাতা দেখানো যাবে? এটা তো সব কেটে ফেলছে। এটা ফেলছে, এটা কি জুমে হয়? জুমের কাছে আর জঙ্গলের কাছে আর পাহাড়ের কাছে। আমি কি সোলা ঠিক আছে আমার? হ্যাঁ, আমি ঠিক মতো চলতেছি? আমার মতো অনেক পারে না, আপনার মতো অনেক পারি না? অনেক পারে। পারি? আপনার মতো ফাঁকিবাজ? হ্যাঁ না। এটা কি কিসে আলাদা রান্না করবেন? ডাইলের ডালের মধ্যে দেবো? হ্যাঁ, স্বাদ বাড়বে? নর্মালি এই দেখুন। দাদা এরকম একটা লাউ আমাকে বলছিলাম না গোছায় দিতে, কিনতে পাওয়া যায় না না? দেখি ভিতরে ঢুকবো তো দাদা। আচ্ছা একটা কিনে নিয়ে যাবো এবার। হ্যাঁ, আর হচ্ছে যে আর এই লাউয়ের বীজ কিনতে পাওয়া যাবে না। আমি কয়েকটা বাড়ি বানাইতাম। দেখি দাদা। আচ্ছা এটা তো খাওয়া যায় না না দাদা, মনে দাদা? এই লাউ কি খাইছেন? না। কেন খান নাই কেন? এটা ব্যবহার করা যাবে। ব্যবহার করার জন্য। লাউ কি মিষ্টি লাগে না তিতা লাগে? ঠিক আছে, তিতা খাইছেন? টেস্ট করে দেখছি আর কি। ও এটা টেস্ট করা হয়ে গেছে। আর কি কি টেস্ট করছেন দেখুন আমরা? কি টেস্ট করবো? হ্যাঁ কিছু টেস্ট করবো না, একটু মানে না খাবার জন্য একটু ওই যে টেস্ট করা দেখা না যায়। খাওয়ার অনেক জিনিসই টেস্ট করেন আপনি তাই না মাঝে মধ্যে? হ্যাঁ করে। পারে নাই দাদা আমার সাথে। আপনি আমার বড় ভাই না? এ ঠকে যায় এখন বড় ভাই, কত বড় কথা। যে বড় ভাইয়ের সাথে বড় ভাইকে ঠকানো যাবে না, আবার ভাগ্নের সাথে খেলে ভাগ্নাকে বলেন যে ভাগ্নাকে ঠকানো যাবে না, তাহলে জিতাবেন কাকে? আমাদের রান্না করতে করতেই এই বাড়ির দিদি কাছ থেকে ফিরেছেন। পাহাড়ি নারীদের কোলে ছোট্ট সন্তান থাকতে না থাকতেই তারা আবার গর্ভবতী হন। মেঘ রোদ্দুরের খেলা অবিরাম চলছেই। একটু আগেই যেখানে রোদ ঝলমল করছিল এখন সেখানে সাদা মেঘেরা একদম ঘিরে ফেলেছে। এমন বরি পরিবেশে ড্রোন উড়িয়ে দেখার মতো কোনো অবস্থা নেই। কয়েক দফা বৃষ্টিতে ভিজেছে আমার এই উড়াল পঙ্খিটি। এই যে যে শাক দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার শাক, আমরা সমতলে যেভাবে শাক খাই একদম কি বলে যে একদম ভাজা ভাজা করে, এখানকার শাক হচ্ছে অনেকটা আধা সিদ্ধ, একদম যেটাকে বলে আধা সিদ্ধের পাশাপাশি তেলও খুবই কম, কিন্তু খুব দারুণ স্বাদ হয়েছে, সুস্বাদু এক কথায়। আবার একটু ঝোলও রেখেছেন। আর আমার প্রিয় যেটা পাহাড়ি মরিচ,
ভর্তা দিয়েছেন। একটু ভর্তা নেই না দাদা? এই কদিন তো যেখানে যেখানে খেয়েছি কলা পাতায় খেয়ে অভ্যস্ত হয়ে গেছি, আজকে প্রথম প্লেট পেলাম। দেখি, দারুণ স্বাদ, কিন্তু আমি এর স্বাদটা কখনো এমন স্বাদ খাইনি, কিন্তু দারুণ লাগছে আর কি। একটি মশলার আর কি এখানে বেটে রাখা হয়েছে, আর এই পাশে দুজন বাবুকে, একজনকে দোলনায় আর একজনকে হ্যামকে শুয়ে দিয়েছেন। আর পাশ দিয়ে যে আগুন নিভে নিভে আসলে জ্বালিয়ে দেন। দিদি, এই যে এটার ভিতরে কি? এই দিদি খুব একটা বাংলা বোঝেন না। হ্যাঁ, এটার মধ্যে যে দেখুন সকালে যে ভাতগুলো রান্না করে রেখেছিলেন সেগুলো এর ভেতরে মুড়িয়ে রেখেছিলেন। কলা পাতা এভাবে ভাত মুড়িয়ে রাখলে অনেক সময় পর্যন্ত ভালো থাকে। খাওয়া দাওয়া করছেন, রান্না করছেন, যেহেতু বাংলা খুব একটা বুঝছেন না, ওনাকে খুব একটা বিরক্ত না করি। এখানকার পাড়াগুলো একদম ছবির মতো সুন্দর। পাহাড়ে বাড়িঘরগুলো মাটি থেকে অনেকটাই উঁচুতে তৈরি করা হয়। এর অনেকগুলো কারণও রয়েছে। বর্ষায় যখন টানা বর্ষণ হয় তখন নিচ দিয়ে পানি চলাচল করতে পারে। এর পাশাপাশি বাতাস প্রবাহিত হলে ঘর ঠান্ডা থাকে। আর একটা সময় যখন বন্য প্রাণীদের আক্রমণ হতো তখন তাদের থেকেও তারা রক্ষা পেত। দাদাকে এই গ্রামে আগে আসছেন কখনো? না দাদা, আসেননি না? এই ঘরে কি কেউ দাদা থাকে হ্যাঁ দাদা এটাতে? তাকে তো এখন তো নাই, তাই না? না, সব এখন কাজে যায়। জুমে কাজ চলতেছে। হ্যাঁ দাদা, জুমে এই মুহূর্তে কি কাজ করে দাদা বেশি মানুষ? ওই জমির খেরগুলো বাসে আর কি। ধান ক্ষেত নিড়ানি দেয়, হ্যাঁ ঘাস পরিষ্কার করে। হ্যাঁ দাদা, এই বাড়িটা এত সুন্দর, এটা কি কার বাড়ির বাড়ি? দাদা আমি জানি চিনেন না? না, চিনি না দাদা এটা। এটা সম্ভবত একজন কার বাড়ির বাড়ি। গ্রামের মধ্যে সবচেয়ে বড় বাড়ি, সবচেয়ে সুন্দর বাড়িটি হয়ে থাকে কার বাড়ির। এবং ত্রিপুরাদের মধ্যে কিন্তু একটা নিয়ম রয়েছে, কার বাড়ির বাড়ি থেকে সবার নিচে, তাই না দাদা? হ্যাঁ দাদা, আচ্ছা দাদা, এইগুলো কি? ওই যে দাদা আপনারা যে রিয়ান পাড়া যাবে বলছিলেন, হ্যাঁ হ্যাঁ, মানে এই ধরনের একটা অনুষ্ঠান করবে আর কি। এইগুলোতে কি করে মূলত? এগুলো দিয়ে ওখানে গরুটা ভিতরে ঢুকাই আর কি। আচ্ছা ভিতরে ঢুকাইয়া তারপর ওদের যেটা সেল আছে ওই সেল দিয়ে ওখানে মারে আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদা, মোরদের মধ্যে কি এই গ্রামে বিয়ে হয় নাকি দূরে কোথাও? দূরে কোথাও হয়, গ্রামেও হয়, এরকম আর কি। আচ্ছা আচ্ছা, নিজেদের মধ্যে বিয়ে হয়? নিজেদের মধ্যে বিয়ে হয়। আর এখানে কি বিয়ের কোনো মাস আছে না যে কোনো সময় হতে পারে? যে কোনো সময় দাদা, এখানে কোনো মাস নাই। সমতল যেমন প্রেম আছে, ভালোবাসা আছে, ওই। এটা আছে? সেম এরকম আর কি। আছে না? হ্যাঁ দাদা, এটা দাদা ওখানে ওই যে নার্সারি করছে মনে হয়, ও যে কোনো বেশি নার্সারি করছে আর আচ্ছা কি। আচ্ছা আচ্ছা, এখানে বীজ দিছে, বীজতলা, তাই না? হুম, ও, আমি ভাবলাম যে আবার কোনো প্রাণী রাখে কি না। না না, ও, এখানে এই যে দেখুন ওয়ান টাইমের অনেকগুলো গ্লাস ভরে ভরে তারা চারা দিয়েছিল। কি কমলা গাছ? হ্যাঁ দাদা, দারুণ তো, একদম গ্রামের মধ্যে কমলা গাছ। এগুলো তো আমরা যখন এই যে এর আগে কুরুকপাতা বাজারে গিয়ে খেলাম, জি দাদা, এমন গাছ থেকে নিয়ে বিক্রি করে। হ্যাঁ দাদা। যদি ফল ধরে গ্রামের সবাই খেতে পারে না, নাকি মালিকের একার? মালিকের একা দাদা। বুঝতে পারছি। যদি ওই এলাকায় যদি মানে ওই পাড়া যেগুলো আছে ওনারা যদি খুঁজে দিয়ে দেয় আর কি। আচ্ছা আচ্ছা, আর বেশিরভাগই বিক্রি করে আর নিজেরা খায়। হুম হুম হুম। অনেক কমলা ধরছে, আমি তো ধারণাই করতে পারিনি এত কমলা ধরে। পাড়াতে ওঠার সময় টের পাইনি, আমার সহযাত্রীদের অবস্থা একদম নাজেহাল। সহযাত্রী থেকে আমরা সহযোদ্ধা হয়ে গেছি। হ্যাঁ, কিন্তু মেঘ দেখতে পাচ্ছ না? মেঘের মধ্যে আমরা একদম, মেঘ আমাদের ঘর ছেয়ে ফেলেছে। মেঘের ভেতরে দেখুন
সকালবেলা সেই দোকানটা মেঘে একদম ছেয়ে গেছে, আর বেলা মাত্র 2:14 এখন মেঘ আবার কোনো এক ফাঁকে সূর্য উঠবে, আবার এই মেঘ পালিয়ে যাবে। বুঝলে না? দুপুর 2:30টার মতো বাজে। ওই পাড়াটাতে আমরা তো সময় ছিলাম। দেখুন এই যে কলা গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো এখনও কাছ থেকে দেখা যাচ্ছে। দূর থেকে যে মেঘের দল উড়ে আসছে, কিছুক্ষণের মধ্যে এই কলা গাছগুলোকে একদম কাছ থেকেও দেখা যাবে না। এই মেঘের দল কিন্তু চলে আসছে, একদম যেভাবে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হয়, গরু দৌড় প্রতিযোগিতা হয়, তেমনি একদম প্রতিযোগিতা করে কিন্তু এরা চলে আসছে। এই যে একটি মেঘের দল একদম উড়ে, এই দেখুন এই যে কলা গাছের উপর দিয়ে এসে পড়লো, এই কলা গাছগুলোকে ঢেকে ফেলছে। এই যেখানে নীল যে ঘরটি, এই ঘরটিও কিন্তু ঢেকে যাচ্ছে। এবং একটু আগে এই যে কলা গাছগুলো দেখছিলেন, কাছ থেকে দেখা যাচ্ছিল, এখনই কিন্তু ঘোলা হয়ে গেল এবং ওই দূরের বাড়িঘর পুরোপুরি ঢেকে গেছে। এই ঘর আবার এই যে ঢেকে গেল, আবার এত দ্রুত মেঘ যাচ্ছে। এই দেখুন আবার এখনই এই দেখুন এই যে পরিষ্কার দেখা যাচ্ছে। একদম আমার চারপাশে মেঘের কোলে বসে রয়েছি। এই মেঘের কোলে একবার চা বসে খেয়েছিলাম হচ্ছে হাজিরামপাড়ায়। তখন আমাদের যে জুম ঘরটা ছিল, সেই জুম ঘরটার নিচে মনি দাদা চা বানিয়েছিলেন। আজ সঞ্জয় দাদা এখানে আসার পরে এই মেঘ দেখলেই একটা চা, মেঘের ভেতরে বসে চা খাওয়ার যে গরম চা চুমুক দেওয়ার যে একটা শান্তি, সেটা অন্যরকম। সত্যি দারুণ, আর সত্যি ভালো লাগছে। মনে হচ্ছে যে মেঘ একদম কি বলে যে আলিপ্লালায় আমরা এক ধরনের দেখতাম যে কোনো একটা তাঁবুর উপরে বসে মানুষ উড়ে উড়ে যেত। আমাদেরকে মনে হচ্ছে যে এই মেঘগুলো কোনো একটা তাঁবু নিয়ে আসছে, আমরা মনে হয় ওই তাঁবুর উপরে, ছামিয়ানার উপরে বসে কোথাও চলে যাব। দারুণ লাগছে। আমি জানি না কি ভাষায় এটাকে প্রকাশ করতে হবে, যা আমি দেখছি, যা অনুভব করছি। তবে আমির খুসরোর একটা শের আমার মানে খুব বিখ্যাত একটা শের আছে যে আগার ফিরদাউস বা রুয়ে জামিন আস্ত হামিন আস্তো হামিন আস্তো হামিন আস্ত। মানে আমির খুসরো তিনি কাশ্মীর দেখে বলেছিলেন যে পৃথিবীতে সত্যি যদি কোথাও স্বর্গ থাকে তাহলে সেটা এখানেই এখানেই এখানেই। তো আমি কাশ্মীর দেখিনি, কিন্তু এই জায়গার থেকেও কাশ্মীর সুন্দর কিনা আমি জানি না। আমার ঠিক মানে এর চেয়ে ভালোবাসা আমার মনে পড়ছে না। কখনো মেঘ কখনো রোদ। হ্যাঁ, কখনো মেঘ মানে মেঘ আর রোদের লুকোচুরি খেলা হচ্ছে, কখনো হাতে এসে ধরা দিচ্ছে, কখনো হাত শুকায় যাচ্ছে, কেমন অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। তাহলে আবার ওই লাইনটা হিন্দিতে কি বললা? এটা হিন্দি লাইন না, এটা পার্সি লাইন। এখানে বলে আগার ফিরদাউস বা রুয়ে জামিন আস্ত হামিন আস্তো হামিন আস্তো হামিন আস্ত। গত 2 দিনের তুলনায় আজ মেঘের আনাগোনা একটু বেশি। বর্ষার শুরু থেকে একদম শীতের আগ মুহূর্ত পর্যন্ত এভাবে মেঘের দল ঘোরাঘুরি করতেই থাকে। দেখতে দেখতে আলীকদম ও নাক্ষুচেরের অংশের এপাশ ঘোরাঘুরি শেষ হলো। আজ আমরা রওনা দিচ্ছি থানচির দিকে। ওই অংশের পাড়া এবং ঝর্ণা ঘুরে দেখার অভিজ্ঞতা জানাবো আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।